কুটুন্স। কই রে বড় এলো কই? দেখতে পাচ্ছি না তো, তাড়াতাড়ি নিয়ে আয়। কতক্ষণ হলো আমি পাঠিয়েছি ওই হতচ্ছাড়াকে বরযাত্রীকে পথ দেখিয়ে নিয়ে আসতে। বাসুদেবপুরের পথ বিশেষ ভালো নয়, তবু সেইখান থেকে এইখানে আসতে তো এতটা সময় লাগে না। মাঠ পেরিয়ে তারপর ভরা নদী পার করলেই তো এইখানে এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা। তাহলে কেন এত দেরি হচ্ছে? আর ওইদিকে পাত্তাও নেই পুরোহিতেরও। বেশ তোড়জোড়ের সাথেই পেচির বিয়ের আয়োজন হয়েছে। পেচির বাবা ফুলভূত, সে তার একমাত্র কন্যার বিয়েতে বিন্দুমাত্র কঞ্জুসি করে, সকলকে নির্দেশ দিচ্ছে। আর বলাই বাহুল্য, সকলেই তৎপর হয়ে সকল কাজগুলো করছে। ফুলভূত একবার আকাশের দিকে চাইল। চন্দ্রগ্রহণ লাগলে তখনই বিয়ে শুরু হয়ে যাওয়ার কথা। এইদিকে চন্দ্রগ্রহণ লেগে গিয়ে অনেকটা সময় অতিবাহিত হয়ে গিয়েছে। অন্ধকার নেমে এসেছে। বাঁশবাগান আর শ্মশান থেকে শিয়ালের দল কোরাস করে হুক্কা হুয়া রবে পরিবেশ মাতিয়ে তুলেছে, কিন্তু বিয়ে এখনো শুরু হয়নি। কত যে নিমন্ত্রিত ভূতেরা এসেছে, দেখতে দেখতে জায়গাটা আমন্ত্রিত ভূতে একেবারে গিজগিজ করতে শুরু করেছে। শেওড়া গাছের ঠিক নিচে বিয়ের আয়োজন করা হয়েছে। শ্মশানের থেকে কুড়িয়ে পাওয়া ভাঙা খাটিয়ার উপরে বসে বিয়েটা হবে। আবার অন্যদিকে এক কানরে বিয়ের ভোজ খাবে বলে আনন্দের চোটে ভাঙা কলসি বাজিয়ে হেঁড়ে গলায় হাত পাছুরে গান গাইছে। ডাক পেয়েছি, দেখবো এবার আমি পেচির বিয়ে, মনের সুখে গাইবো গান কলসি বাজিয়ে। ওরে কে আছিস রে ভাই, হবে এইবার বিয়ে, গানের সুরে তুলবো আমি আচর মাতিয়ে। একই গান সে ঘুরে ফিরে গাইছে, কিন্তু এখনো পুরোহিত কিংবা বরযাত্রী কারোর পাত্তা নেই। তাহলে কি তীরে এসে তরি ডুববে? কেননা ভুলভূত পাত্রপক্ষকে কথা দিয়েছিল, খালপাড়ের যে মরা পাকুড় গাছটা আছে ওইটা ওদের দিয়ে দেবে। আগে বিয়েটা হয়ে যাক, তারপরেই দিয়ে দেবে, এমনটা আশ্বাস দিয়েছিল। এইসব চিন্তায় ভুলভূত যখন মশগুল, তখন সে শুনতে পেলেন কার যেন খ্যানখ্যানে কণ্ঠস্বর। এই যে কর্তা, ওই যে বর আর বরযাত্রী আসছে, আপনি শুধু গিন্নিমার মেয়ে পেটিকে তৈরি থাকতে বলুন। একবার ভুলভূত দেখে নিল আগন্তুক ওই ভূতটাকে। দেখতে একেবারে রোগা, গায়ের রং কালো আর নিরীহ প্রকৃতির, দুই চোখ তার জ্বলছে। এইবারে ভুলভূত রেগে ওঠে। সে বাদখাই কণ্ঠে তার দিকে এগিয়ে গিয়ে বলে, হতভাগা, দেখতে পাচ্ছিস না সবকিছু তো আগে থেকেই তৈরি, আবার আলাদা করে কি লাগবে শুনিয়ে? ওরা এলেই বিয়ে শুরু করে দেওয়া যাবে, আর তুই সঙ্গের মতো হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? ওই বরযাত্রীদের হাতে ভাড়ার ঘর থেকে মিষ্টি এনে তুলে দে, কোনো ত্রুটি যেন না হয়, মান সম্মানের ব্যাপার। আগে সকলেই চলে এসেছেন, আর আমি এক্ষুনি এই ভাড়ার ঘর থেকে প্লেট ভর্তি মিষ্টি এনে তারপর সকলকে দিচ্ছি। হ্যাঁ, শুধু আর একটু সময় লাগবে বই কি। হাত জোর করে শেষ কথা বলে ওই আগন্তুক ভূত। তারপর সে দুই হাত ওপরের দিকে তুলে সোজা চলে গেল একটা পরিত্যক্ত ঘরের দিকে। কুচিয়ালপুর গ্রামের কবরখানায় আজ মস্ত বিয়ের অনুষ্ঠান। কবরখানাটা সেই উপলক্ষেই ভাড়া নেওয়া হয়েছে। শুধু ভাড়াই না, এইখানে একটা বাগান বাড়ি আছে, সেটাও মুখতে পাওয়া গিয়েছে। সেই ঘরটা অবধি আজকে নেওয়া হয়েছে। ভূত সমাজের গণ্যমান্য ভূতেরা এসেছে। তাদের চোখ ধাঁধিয়ে দেওয়া আয়োজন দেখাতে ভুলভূত নিজের শেষ সম্বলটুকু অক্লেশে খরচ করেছে। সকলেই জড়ো হয়েছে শাকচন্নির মেয়ের বিয়ে দেখবে বলে। ওইদিকে মাঠের ধারে সকলেই এক একটা কবর দখল করে নিয়েছে, কেননা সেইখানেই আগত অতিথিদের স্বয়ং মামদ খাবার পরিবেশন করছে। পোলাওয়ের হাঁড়ি হাতে সে বারে বারে এগিয়ে গিয়ে সকলে খেতে থাকা নিমন্ত্রিতদেরকে জিজ্ঞেস করছে, স্যার, আর একটু রাইস দেব? আপনার কিছু লাগবে? এই যে গরম হবে তো, আমার কিন্তু গরম ছাড়া চলে না। আবার একজন বয়স্ক ভূতের কাছে যখন মামদ হাঁড়ি নিয়ে এগিয়ে গেল, তখন সেই বৃদ্ধ ভূত হাত চাটতে চাটতে বলল, ও জব্বর এখনো রান্না করেছে, কতদিন পর এমন সুস্বাদু রান্না খেলাম। মনে পড়ে সেই মানুষ থাকাকালীন এমন নানান পদের রান্না খেয়েছি।
মামদো আবার বলল, স্যার আর একটু দি তাহলে পোলাও, পাত যে একেবারে খালি, এই নিন না। বলেই হাতা করে এক হাতা পোলাও তুলে যেই দিতে যাবে অমনি ওই বয়স্ক ভূত বলে উঠল, না হে, আর কিছু দিও না, বেশি খেলে যে পেট ধাই ধাই করবে। মিষ্টি খাওয়া একদম বারণ আমার। খেতাম একটা সময়, সে কবজি ডুবিয়ে খাওয়ার কথা তোমাদেরকে আর কি বলবো। সেই খাওয়া কি তোমরা দেখেছ? দেখলে অক্কা বেঁধে, কিন্তু সেটাই কাল হলো। ওই খাওয়াটাই আমার সর্বনাশ ঘটিয়ে দিল। পাশ থেকে আর একটা বয়স্ক ভূত বলে উঠল, আরে মশাই, আমি খেতে ভালোবাসতাম, কিন্তু এখন আর বয়সের জন্য খেতে পারি না। শাকচুন্নির মেয়ের পেটিকে শুকিয়ে যাওয়া পুকুরের ঘাটে অন্যান্য মেয়ে ভূতের দলরা সাজিয়ে দিচ্ছে আর খিলখিল করে হেসে হাসি ঠাট্টা করছে। নিম গাছের ডালে বসেছিল মেছো পেতনি। সে পুকুর ঘাট থেকে একটা মাছ তুলে সেইটা খাচ্ছে আর দেখছে যে বিয়ের কাজে যেন কোনো ত্রুটি না হয়। ওরে কেষ্ট, এইবার পুরোহিতটা গেল কই? তাকে যে সময় দিয়েছিলাম, কই সে তো আগাম প্রণামী পাঠটালে আমার থেকেই নিল। ওইদিকে আমি আবার খোঁজ নিতে পাঠালাম আর একজনকে, কই গেল সে? এখনো ফেরার নাম গন্ধই নেই। সব একেবারে অকমা ঢেকি হয়েছে। এই যে ভোলা বাবু, শুনছেন? এদিক পাশে শুনে যান। দূর থেকে দৌড়ে আসছে দেখা গেল একটা গেছো ভূতকে। সে এসেই হাঁপাতে শুরু করলো আর তাকে দেখেই ক্ষিপ্ত হলো ভুলো। সে রেগে গিয়ে বলল, তোকে সেই কখন বলেছি যে পুরোহিতকে ধরে নিয়ে আয়। সে কই? শ্মশানের ধারে ব্রহ্ম পুরোহিত থাকেন, কই তাকে আনতে এত সময় লাগে নাকি রে? না ভোলা বাবু, আমি তো গেছিলাম, কিন্তু তিনি যে আসতে পারবেন না। আসতে পারবে না? বলিস কি রে? তিনি না এলে আমার মেয়ের সাথে হাদুর ভূতের বিয়েটা হবে কি করে রে? অমন হীরের টুকরো জামাই যে হাত থেকে ফসকালে আর পাওয়া যাবে না। আর ওই জামাই যদি একবার দলবল নিয়ে চলে যায়, তাহলে যে আমার পেটে যে লগ্ন ভ্রষ্টা হবে, এই তখন কি হবে রে? তখন ভূত সমাজে কি তাকে আর কেউ বিয়ে করবে? একটা কাজ তুই ভালো করে করতে জানিস রে। সেই খবরটা যদি একবার পাঁচ কান হয়, তাহলে আমন্ত্রিত অতিথিদের সামনে কিভাবে মুখ দেখাবো আমি? আমি যখন গেলাম তখন দেখি আমাদের ভূত সমাজের একমাত্র পুরোহিত, তার সাথে আমার দেখাই হলো না। কেননা তার এক চেলা এসে আমাকে জানালো যে তিনি নাকি নেশা করে ঘুমিয়ে পড়েছেন, আর আমাকে বলল, বলছিলাম যে গুরুদেব তো ঘুমিয়েই অচেতন, এক কাজ করুন না, আমি তো আছি। মানে আমি যদি বিয়েটা করিয়ে দিয়ে থাকি, আমি কিন্তু মন্তর বেশ ভালোভাবেই আওড়ে দিতে পারবো, কোনো সমস্যা হবে না। কথাটা শুনে তো আমি একেবারে খেপে উঠলাম। ব্যাটার সাহস কম নয়, সে আপনার মেয়ের বিয়ে দেবে? আমাদের ভূত সমাজে এমন দুঃসাহস কেই বা দেখিয়েছে বলুন তো? আমি রেগে তাকে বললাম, তাই বেটা, শক্ত তোর কম নয়, মারবো একটা রদ্দা। নেশাটাকে তুই বেশি করেছিস? জানিস না বাবুর না হলে বিয়ে কিংবা কোনো অনুষ্ঠানে পুরোহিত হওয়া যায় না? তুই তো সারা ডোম, মরা মানুষ এলেই তার ঘাড়ে চেপে লোককে ভয় দেখাস। যা যা, গিয়ে জিজ্ঞাসা করতো যে উনি আসতে পারবেন কিনা। চেলা আমার থেকে কিছুটা দূরে গিয়ে বলল, আমি জিজ্ঞেস করেছিলাম, আর সন্ধ্যে তোমার আসার আগে অবধি আমাকে তিনি অনেক কষ্ট করে বললেন, তুমি তুমি ভুলোবাবুকে বলে দাও হে, আমি কিছুতেই আজকে যেতে পারবো না। দেখতেই তো পাচ্ছ যে যে আমার শরীরের কি অবস্থা। এই নেশার ঘরে আমি চলে গেলে ওইখানে বিয়ে দেওয়া তো দূরে থাক, সঠিকভাবে দাঁড়িয়েই থাকতে পারবো না। আর আমি তো প্রায় 65 বছর ধরে বিয়ে দিচ্ছি, শরীর খারাপ না থাকলে বিয়ের কাজ সাঙ্গ হতোই। তুমি বাপু অন্য পুরোহিতকে দেখো, আমার ওইখানে যাওয়া হবে না। ওনার ওই কথা শুনে আমি তখনই ফিরে এলাম না।
অনেক জায়গায় খুঁজলাম, কিন্তু বিয়ের জন্য পুরোহিত আমি কোথাও পেলাম না ভুলো বাবু। এমনটা যে হবে তা আমি কিছুতেই ভাবিনি। এখন কি হবে? তুই কিন্তু এই কথাটা কাউকে বলিস না, বুঝলি তো? কেউ যেন না জানে, তাহলে কথাটা সকলেই জেনে যাবে। চল, আমাদের নিজেদের গিয়েই একটা না একটা ব্যবস্থা করতে হবে। বলেই ভুলো ভূত আর সেই সাথে আর একজন ভূত উড়ে চলল। যে করেই হোক একটা পুরোহিত জোগাড় করতেই হবে, সে মানুষ হলেও ক্ষতি নেই। ক্রমেই ওরা যখন গ্রামের পথে পৌঁছলো, তখন দেখলো একটা হাড়ি আর কলসি নিয়ে একজন বামুন ঠাকুর উদাস মনে এগিয়ে আসছে। অপর ভূতটি বলল, এই যে কথা, ওই দেখুন, একজন এগিয়ে আসছে ওই নদীটার দিকে। পরনের পরিধান দেখে তো মনে হচ্ছে যে একজন বামুন। তা দেখেছেন ওই বামুনটার হাতে কি ধরা আছে? কথা শুনে ওরা দুজনেই নেমে দাঁড়ালো একটা গাছের নিচে। সেইখানে নেমে চোখের ওপর আড়াআড়ি হাত রেখে এইবার বেশ ভালো করে লক্ষ্য করলো ভুলো ভূত। তারপরে বলল, হ্যাঁ, ওই বামুনের হাতে তো দেখছি একটা দড়ি কলসি, কিন্তু আমাদের গিয়ে কারণ শুনাতে হবে। আজ দিন কতক হলো কোনো রোজগার নেই, পাতি নেই, এদিকে ঘরে চাল নেই, খাওয়ার কিছুই নেই। এইভাবে অনাহারে জীবন রাখার থেকে নদীতে ডুবে মরা ভালো। বামনির ওই কড়া কড়া কথা শোনার কোনো মানেই হয় না। আমি জীবন রাখবো না। বলি, ও বামুন ঠাকুর, ওইভাবে মন খারাপ করে কই চললে শুনি? কে কে ওইখানে দাঁড়িয়ে? বামুন ঠাকুর প্রথমেই কারুকে দেখতে পেল না, কিন্তু এই খ্যানখ্যানে কণ্ঠ শুনে তার কপালে ঘামে ভিজে উঠল। অন্ধকারের মধ্যে দুইজন ভূত এবারে বেরিয়ে এলো তার সামনে। তাদের দিকে তিনি নিজের পইতে ধরে ভয় জড়িত কণ্ঠে বলে উঠল, আমার কাছে আসবি না বলছি। গেছো ভূত কিন্তু এইবার হেসে গড়াগড়ি দিতে দিতে বলে উঠল, তা বামুন ঠাকুর, যাচ্ছিলেন তো আপনি মরতে, নইলে হাতে কলসি আর দড়ি কেন? আর যখন প্রাণের মায়া নেই তখন ভূত দেখে ভয় পেলে কেন শুনি? আমরা তোমাকে মারলেও তুমি মরবে। না, আমাকে মেরো না, আমার যে খুব ভয় করছে। আমাকে এখান থেকে যেতে দাও, দয়া করো। না ঠাকুর মশাই, আমরা আপনার কোনো অনিষ্ট করার জন্য আসিনি, কিন্তু আপনি যেই কারণের জন্যই মরতে যাচ্ছেন, আমাদের কাজ যদি করে দেন তাহলে আমি আপনার দুঃখ দূর করে দেব। কিন্তু আমাদের একটা কাজ আপনাকে করে দিতেই হবে। বামুন ঠাকুর এইবার হাঁড়ি আর দড়িটা রেখে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, কি কাজ? ভুলো অনুরোধের সুরে বলে উঠল, আজকে আমার মেয়ের বিয়ে, বড়ই বিপদে পড়েছি। যদি বিয়েটা উতরে দেন তাহলে আমাদের বড়ই উপকার হয়। আপনি কিচ্ছু ভাববেন নি, বিয়ের পর আমরা আপনাকে মোহর দিয়ে বাড়ি পৌঁছে দেব। মোহরের কথা শুনে ওই বামুন ঠাকুর তখনই রাজি হয়ে গেল। দুইজনেই এবার বামুনকে ধরে উড়িয়ে নিয়ে চলল কবরখানার দিকে। সেইখান থেকে তখন ভেসে আসছে ভৌতিক নাচের গানের শব্দ। সেই দেখে বামুনের চোখ তো ছানা বড়া, নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন। নিজের অজান্তেই তিনি বলে উঠলেন, এ যে অবিশ্বাস্য! ভূতেদের এমন করে বিয়ে হচ্ছে, এমনটা যে প্রথম দেখলাম। উত্তরে গেছো ভূত এইবার খিলখিল করে হেসে উঠে বলল, দেখতে হবে না কার মেয়ে, আমাদের কর্তা মশাই খোদ নিজে দাঁড়িয়ে এমন বিয়ের আয়োজন করেছেন। বামুনকে এইবার একেবারে ছাদনা তলায় নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিল দুইজন ভূত। ততক্ষণে পেটি লাল বেনারসি পরে, মুখে পান পাতা নিয়ে আর তার বর হারু ঠিক পেটির মুখোমুখি বসে আছে। তার পরনের পোশাক সাদা সিল্কের পাঞ্জাবি আর ধুতি আর টুপি। পুরোহিতের আসন দেখিয়ে এইবারে ভুলভূত বলল, ঠাকুর মশাই, ওইখানে বসে আপনি এবার বিয়ের কাজটা শুরু করে দিন, একই অনেক দেরি হয়ে গিয়েছে। বামুন বসে পড়ল আর মহা সমারোহে বিয়ের কাজ সম্পূর্ণ হলো। অগ্নি সাক্ষী করে পাত্র পাত্রী সকলে মিলে আগুনকে 7 বার প্রদক্ষিণ করতেই বিয়ে শেষ হলো। বামুন ঘণ্টা নেড়ে বলে মন্ত্র পড়ে উঠল, ওং হিং ক্লিং, শেষ হলো ভূতের বিয়ে।
পৌঁছে দাও এইবার আমায় মোহর দিয়ে। সুখে শান্তিতে থাকুক ওরা, আর বাঁধুক সংসার। বিয়ের পর আনন্দে কাটুক পাত্র পাত্রী দুজনার। নাও নাও, তোমাদের বিয়ের কাজ শেষ বাপু। আমাকে বিয়ের কাজের দক্ষিণা দিয়ে বাড়ি পৌঁছে দাও দেখি। ওইদিকে আমার আবার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই, দাঁড়ান, দুইজনে আগে আপনাকে প্রণাম করে নিক। বামুন দেখলো পাত্র পাত্রী তার দিকে জ্বলন্ত দৃষ্টি মেলে তাকিয়ে আছে, আর ওই তাকিয়ে থাকার ভঙ্গিতেই বুঝতে পারলো যে ওরা এইবার তার ঘাড় মটকাবে। সে সতর্ক হয়ে পেছনে সরে গিয়ে বলে উঠল, এই থাক থাক, আমি দূর থেকেই আশীর্বাদ করছি। ওদের ভূতের সমাজের জীবন অনেক সুখী হোক। ভুলভূত এইবার 10 ঘড়া মোহর আর কিছু সুস্বাদু খাবার নিয়ে পুরোহিতকে দিয়ে আগন্তুক ভূতকে বলল, এই তোর পিঠে করে পৌঁছে দে বামুন ঠাকুরকে। এইবার আমাদের সকলকে যেতে হবে, ভোরও হয়ে এলো বলে। বামুন ঠাকুর অতগুলো মোহর আর সুস্বাদু খাবার দেখে আর থাকতে না পেরে আনন্দে ধেই ধেই করে নেচে নিয়ে বলে উঠল, ঘুচে গেল সব কষ্ট ভূতের বিয়ে দিয়ে। পায়ের ওপর পা তুলে দেব জীবন কাটিয়ে। গিন্নি আমার খুশি হবে, দেখবে যখন সে। খুঁজবে দুঃখ, কাটবো জীবন মহা আনন্দে।